নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে এই জুন মাসের 15 তারিখে। তো সূর্যদেবের পরিবর্তন এক মাসের জন্য হয়। তো সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি। ধন সম্পত্তির ঘর, খাবার দাবার, তারপরে বাণীর ঘর। এবার সূর্যদেব অবস্থান করবে হচ্ছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান, ব্যয়ের ঘরে অবস্থান কীরকম প্রভাব দিবে এই কর্কট রাশির ক্ষেত্রে? কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন দিক থেকে আবার লাভও আসবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। এবং তার সাথে বলবো যে সূর্যদেবের পরিবর্তন হচ্ছে, এটা ঠিক। তো অন্যান্য গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, অন্যান্য গ্রহদের থেকে কি এই সময়কালে কর্কট রাশি কোনো সুযোগ সুবিধা পাবে, অ্যাডভান্টেজ আসছে, সেগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো কর্কট রাশির ক্ষেত্রে সূর্য যে ধন সম্পত্তির ঘরের অধিপতি, দ্বিতীয় ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করবে। এবং যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে বুধের সাথে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে বুধের সাথে বুধাদিত্য যোগ এবং স্বগ্রহী বুধ। বুধের কিন্তু এটা সাধারণ রাশি, মিথুন রাশি। তো সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ, কিছু না কিছু তো লাভ প্রভাব অবশ্যই থাকবে। তবে বুধ এখানটাতে বেশি দিনের জন্য থাকছে না। বুধ এখানটাতে 20 তারিখ 21 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার বুধের রাশি পরিবর্তন হবে, বুধ রাশির উপর চলে আসবে। আর কর্কট রাশির ক্ষেত্রে এখন সব থেকে ভালো যেটা উঠে আসছে, যে রাশির উপরই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্রে রয়েছে, তারপরে পুষ্যাতে চলে আসবে 19 তারিখে। তো এইখানটাতে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিতে, নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। তারপরে আবার শুক্র এখানটাতে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তো দুই গুরুর অবস্থান, দুই গুরুর জুতিতে জীবন ধন্য এখন কর্কট রাশির। দুই গুরুর অবস্থান রাশির উপরে। শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে কি লাভের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে, এটাও একটা ভালো। আর তার সাথে দেবগুরু বৃহস্পতি কারো গ্রহ, দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি, সাধারণ রাশি, রাশির উপর অবস্থান, এই অবস্থানটাও ভালো। আর দ্বিতীয় ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে তো কেতু অবস্থান করছে। কেতু অবস্থান করছে আবার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করছে। আর অষ্টম ঘরে রাহু অবস্থান করছে। অষ্টম ঘরে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র সদবীর সাথে, প্রথম চরণ। আর অপরদিকে ভাগ্যের ঘরে শনিদেব অবস্থান করছে। শনি মীন রাশিতে অবস্থান করছে এবং শনিদেব অবস্থান করছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। আর কর্মের ঘরে বর্তমানে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল দ্বারা তৈরি হচ্ছে রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য। যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে মঙ্গল কিন্তু থাকছে আবার এই সূর্যের নক্ষত্র কৃত্তিকাতে। আর অপরদিকে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তনটা করছে সেই মুহূর্তে আবার থাকছে মঙ্গলের নক্ষত্র, সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ এখানটাতে মানে সূর্য যেরকম বলবান হচ্ছে সেরকম কিন্তু মঙ্গলও বলবান হচ্ছে। তো কর্মের ঘরে রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য আর সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করছে, এখান থেকেও বিশেষ সুবিধা পাবে। আবার এই মঙ্গল বেশি দিনের জন্য থাকছে না। মঙ্গল আবার 20 তারিখ 21 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে, করে নিয়ে চলে আসবে একদম একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করবে। এই অবস্থানটাও কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। কারণ মঙ্গল নিজের ঘরকে যেভাবে দেখছে এখন রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য করে, পরবর্তী রাজ্যকেও কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে নিজের সাধারণ রাশি বৃশ্চিক রাশিকে দেখবে, পঞ্চম ঘরকে দেখবে কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে। আর সূর্য এই সময় এই দ্বাদশ ঘরেই অবস্থান করছে, এক মাসের পরিবর্তন। তো সূর্যদেবের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্যদেবের পরিবর্তন 3টি নক্ষত্রের সম্পূর্ণ হবে। সেটা হচ্ছে কি মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, এখানটাতে থাকবে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র অবস্থান করবে। রাহু তো অষ্টম ঘরে অবস্থান করছে, রাহুর নক্ষত্র অবস্থান করবে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রে থাকছে। আদ্রা নক্ষত্রে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে চলে আসবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে। তাহলে এইরকম কিন্তু পরিবর্তনগুলো হচ্ছে। এবার এই পরিবর্তন যে শুধু দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান, ধনসম্পত্তির ঘরের অধিপতি, তারপরে বাণীর ঘরের অধিপতি, খাবার দাবারের ঘরের অধিপতি, তো তার যে অবস্থান হচ্ছে দ্বাদশ ঘরে, তো অনেকে ভাববে যে তাহলে ধনসম্পত্তির নাশ হবে, কিন্তু সেটা না। ধনসম্পত্তির নাশ হবে না, হয়তো এমন কিছু জায়গা থেকে এমন কিছু ইনভেস্ট হবে যেখান থেকে আগামী দিন লাভ উঠে আসবে, এরকম জিনিসটাও তো বুঝাচ্ছে। এছাড়া বিদেশ সংক্রান্ত, বিদেশের ঘর, দ্বাদশ ঘর যে শুধু ব্যয়ের ঘর সেটাও না, দ্বাদশ ঘর থেকে তো অনেক কিছু দেখা হয়। মেডিকেল থেকে আরম্ভ করে বিদেশ ঘর, তারপরে আধ্যাত্মিক জগতের ঘর, মোক্ষ লাভের ঘর, শয্যা সুখের ঘর, অনেক কিছুই তো দেখা হয়। তো
তো সেদিক থেকেও অনেক কাজ রয়েছে জীবনযাত্রায়, যেগুলোর কর্ম করে অনেকেই উপার্জন করছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সহায়ক হবে এই সময়কালে সূর্যের এই অবস্থান। হ্যাঁ, তবে সূর্য দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আত্মার কারক সূর্য, তো শারীরিক কিছুটা হলেও এই সময়কালে ডিস্টার্ব দিবে কর্কট রাশিকে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো কিন্তু যথেষ্ট করতে হবে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে কি, যে বিদেশ সংক্রান্ত কাজে লাভ পাবে কর্কট রাশি। বিদেশ সংক্রান্ত কাজে লাভ, যারা বিদেশি চাকরি বাকরির কাজে মানে জয়েন্ট হওয়ার চেষ্টা করছেন এই মৃগশিরা নক্ষত্রে, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা, কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে সূর্য রাজা অবস্থান করবে। তো রাজা অবস্থান করছে সেনাপতির নক্ষত্রে, আবার সেনাপতি এর সময় থাকছে রাজার নক্ষত্রে। তাহলে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, বা বিদেশি কোম্পানিতে বা বিদেশি প্রজেক্টের জন্য যারা বসে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা ডাক্তারি ট্রিটমেন্টের সাথে যুক্ত রয়েছেন, রক্তজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি এগুলো হবে। এছাড়া নার্সারি জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো এই মৃগশিরা নক্ষত্র। তবে মৃগশিরা নক্ষত্রে আবার মাইনাস দিকও রয়েছে। মাইনাস দিক রয়েছে বলতে মানে এই সময়কালে বেশি বিশ্বাস, আত্মবিশ্বাস এই জিনিসটা কিন্তু করা যাবে না মৃগশিরা নক্ষত্রে এই অবস্থানে। মৃগশিরা নক্ষত্রের এটাই সব থেকে মাইনাস দিক, যে কারোর উপর বেশি ভরসা করা যাবে না। নিজের কাজ নিজেকে গুছিয়ে আদায় করে নিতে হবে। যেখানটাতে কাগজপত্রের মানে ব্যবহার রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে, কারণ কর্মের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করছে দ্বাদশ ঘরে। অর্থাৎ কর্মের দিকে কোনো রকম এমন তাচ্ছিল্য বোধ সেই জিনিসগুলো করা যাবে না, যে চোখের সামনে আমি কাউকে কোনো কাগজ দিচ্ছি তার রিসিভ রাখলাম না, বা আমার মুখের কথার উপরই কোনো কাজ হবে, সেইখানটাতে ডকুমেন্টেন্সি রাখা অবশ্যই প্রয়োজন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, না তো এখানটাতে একটা অন্যরকম হয়ে যেতে পারে। কারণ মৃগশিরা নক্ষত্র হচ্ছে মানে হরিণ, এক কথায় বলতে গেলে তো হরিণ কাউ কিন্তু চট করে বিশ্বাস করে না, বিশ্বাস করলেই বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই জিনিসটা উঠে আসছে। আর এরপরে যে নক্ষত্রটা আদ্রা নক্ষত্র পাচ্ছে, এই সময়ই আদ্রা নক্ষত্রের অধিপতি তো রাহু অষ্টম ঘরে অবস্থান করছে। তো বহু গোপন কাজ যেগুলো সমাজের সামনে উঠে আসে না, অনেকে মহাজনের সাথে ডিল করছে, সেটা তো আর ঢাকঢোল পিটিয়ে সবার সামনে বলে বেড়াবে না যে আমার সাথে অমুক ব্যবসাদারের এই একটা টেন্ডার হয়ে গেল, বা এই কাজগুলো হলো যার গোপন আমি একটা ভালো ইনসেন্টিভ পাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেউ তো কারোর সাথে আলোচনা করে না। এইগুলো জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে, বা গোপনে কোনো একটা ইনভেস্ট করে দেওয়া, যেখানে ভবিষ্যতে কিছু একটা বড় জিনিস অপেক্ষা করছে বা বড় প্রাপ্তির আশায় এই জিনিসগুলো বুঝাচ্ছে। তো এই সময়কালে গোপন জিনিস, গোপন কার্যকলাপগুলো হবে। তারপরে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। এগুলো কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই নক্ষত্রে যে থাকছে, এই নক্ষত্রে বিদেশি সংক্রান্ত কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে। এই নক্ষত্রে রাহুর নক্ষত্র এবং মডার্ন টেকনোলজির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কাজ এই সময়কালে যথেষ্ট ভালো হবে। কিন্তু এই নক্ষত্রের মাইনাস দিকটা হয়ে যাচ্ছে কি, যে একটুতে রাগ, ক্রোধ, মুখের ভাষা খারাপ হবে, একটুতে রেগে যাওয়া, নিজের উপর জেদ কন্ট্রোল করা মানে অসম্ভব হওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে বাজে চিন্তাধারণা এগুলো চলে আসতে পারে। শয্যা সুখ বা নিজের সুখ জিনিসটাকে করার জন্য কোনো রকম বদ অভ্যাস বা বদ নেশার চক্করে পড়ে যাওয়া, এগুলো কিন্তু হবে। তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না, যাদের ক্ষেত্রে সূর্যের অবস্থান খারাপ হয়েছে। তো এরপরে যখন আবার 5 তারিখের পর, জুলাই মাসের 5 তারিখের পর দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি তো হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য রাশির উপর বসে তৈরি করেছে। তো সূর্য এই ঘরে চলে আসা মানে, এই নক্ষত্রে চলে আসা মানে আধ্যাত্মিক উন্নতি হয়ে যাওয়া, ধর্মীয় কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, তীর্থস্থান ভ্রমণ বা তীর্থস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সময়কালে উন্নতি করতে পারবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজকে যারা শিক্ষাদান করছেন, লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো। আবার বিদেশে যারা শিক্ষার জন্য যাচ্ছেন এই সময়কালে কিন্তু আবার ব্যয় জিনিসটাও ঘটাবে, অত্যধিক ব্যয় হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকছে এই সময়কালে। কারণ এই সময়কালে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলোও কিন্তু প্রভাবিত করবে। যেমন শুক্র 4 তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে চলে যাবে, মঙ্গল লাভের ঘরে আসবে, তারপরে বুধ রাশির উপর অবস্থান করবে। বুধ তো ব্যয়ের ঘরের অধিপতি, সেরকম তৃতীয় ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করবে। যাই হোক, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তবে নিজের মানে সূর্যের এই যে অবস্থান, এই অবস্থানে বিশেষ করে মনে রাখতে হবে নিজের কথাবার্তার দিকে, নিজের মুখের বাণীর দিকে। মানে এই সময়কালে কি হবে, যে অত্যধিক মানে রাগ, ক্রোধ, জেদ বশত কাউকে ভুল বশত কোনো কথাবার্তা বলে দেওয়ার জন্য নিজেকে নিজের কাছে পস্তানো, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই কর্কট রাশি। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যখন রাহুর নক্ষত্র অবস্থান করবে।
আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব নিজের মুখের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান। পরিবারের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে কিন্তু সাবধান এই সময়কালে। তো যাই হোক, এ সময়কালে কোন উপাচার করবে? যাদের কর্কট রাশির ক্ষেত্রে যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে, রাহুর অবস্থান খারাপ রয়েছে, তাদেরকে তো অবশ্যই আমি বলে আসছি যে এটা 2026 সূর্যের বছর। সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করো এবং মা সরস্বতী যন্ত্র স্থাপন করো। এই দুটি যন্ত্র মানে কবজের মতন কাজ করে। এছাড়া যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যেহেতু শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, রেবতী নক্ষত্র অবস্থান করছে, যে ত্রিমূর্তির কথা বলা যায় সেটা ভুলে যাবো, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময়কালে যথেষ্ট পাঠ করবেন। তাহলে এই সময়কাল যথেষ্ট ভালো একটা মানে ভালো দিকটা পাবেন আর কি, এক কথায় এর সুফলটা পাবেন এই উপচারের। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।